হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কলার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা দেখবো যে মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়ার পদার্থের প্রকৃতি, এই পদার্থ কিরকম হয়, এই কোন কোন অবস্থায় থাকে, স্টেটস অফ ম্যাটার, কঠিন তরল গ্যাসীয় ইত্যাদি 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 ফর্ম, মানে ভৌত ধর্ম দেখে কিভাবে পদার্থকে চিনতে পারবো, মানে পদার্থের নামকরণ কি সেটা আমরা বুঝতে পারবো, মানে লোহা, তামা নাকি অন্য কিছু, নাকি টিন নাকি জিঙ্ক নাকি দস্তা, সেটা নিচ্ছি। মানে আমরা ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম দেখে পদার্থের নাম মানে চিহ্নিত করতে পারো, এরকম কিছু। আমরা কি দেখেছিলাম আগে লেকচারগুলোতে, নাকি যে ভৌত ধরের মাধ্যমে ধাতু এবং অধাতুকে রাসায়নিক ধরের মাধ্যমে কিভাবে বস্তু ধাতু বা অধাতুকে চিহ্নিত করবো, অর্থাৎ ধাতু এবং অধাতু কি কি রাসায়নিক ধর্ম দেখায় এবং কার সাথে বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া কি হয়, জলের সাথে বিক্রিয়া কি হয় সেটা দেখবো। আর আমাদের যে জীবনে মানব জীবনে যে পৃথিবীর দৈনন্দিন জীবনে যেগুলো ইউজ করছি এবং আমাদের শরীরের মধ্যে কোন ধাতুটা কত পার্সেন্ট আছে, তাদের কি কাজ, যে আয়নগুলো আছে, ধাতুর যে আয়নগুলো আছে, আয়ন তো সেগুলোকে বলে না। স্টার্ট করি তাহলে। ধাতু অধাতু এর রাসায়নিক ধর্ম। আচ্ছা, তো তোমাদের বইয়ে আরেকটা কথা বলি, যে অবশ্যই ক্লাস লেকচার শোনার সময় পড়তে হয়। আমরা যখন লেকচারটা অন করবে, যখন দেখতে শুরু করে, তখন অবশ্যই বইটা একবার পড়ে আসবে, একবার করে রিডিং করে আসবে। এর আগে বলেছি, কারণ আমাদের ব্রেন সবসময় নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করতে চায় না। তাই তুমি যদি আগে থেকে কিছুটা জেনে থাকো জিনিসটা কি, তাহলে এখানে এসে বুঝতে সুবিধা হবে। আমি তো ডিটেলসে করাচ্ছি, তুমি যদি একবার পড়ে আসো তাহলে আরো বেশি সুবিধা হবে তাহলে বুঝতে। হুম। নাকি ধাতু অধাতু রাসায়নিক ধর্ম। আচ্ছা, এটা পরীক্ষা পরীক্ষা করবো আমরা একটা, যে আর রাসায়নিক ধর্ম যদি বলেছে রাসায়নিক পরিবর্তন করতে হবে আমাদেরকে। রাসায়নিক পরিবর্তন কি? রাসায়নিক পরিবর্তন সেটাই যেখানে একবার ধাতু বা অধাতু যদি তার যে স্টেট যেটা ছিল, যে স্টেটে থাক না কেন, তরল থাক কঠিন থাক, ওখানে এমন একটা পরিবর্তন হলো, সেই ওই পরিবর্তনের ফলে যে জিনিসে পরিণত হলো বা যে অবস্থাতে পরিণত হলো, সেখান থেকে আর ওকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যাবে না, সেটাকে বলে রাসায়নিক পরিবর্তন। আর ওই রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যে অক্সাইড বা ধাতব অক্সাইড বা অধাতব অক্সাইড উৎপন্ন হবে, আম্লিক বা ক্ষারীয় উৎপন্ন হবে। আম্লিক মানে হচ্ছে অ্যাসিডিক, আর ক্ষারীয় মানে হচ্ছে বেসিক, ইংলিশ নাম এগুলো। তো উৎপন্ন হবে, তো সেখান থেকে আমরা ধাতুকে চিহ্নিত করবো যে কোন ধাতুগুলো অমুক টাইপের। এই ম্যাগনেসিয়াম একটা ধাতু আছে, এটা এক ধরনের ক্ষারীয় টাইপের, এই কি অক্সাইড তৈরি করে, ক্ষার তৈরি করে, জলের সাথে বিক্রিয়াটা ক্ষার তৈরি করে। আর অধাতুগুলো সাধারণত অ্যাসিড তৈরি করে। তো সেগুলো দেখবো আজকে। তো আমরা কি করবো, রাসায়নিক পরিবর্তন করবো। তো রাসায়নিক পরিবর্তন একটা সবচেয়ে সোজা উপায় কি, জিনিসটা পুড়িয়ে নেবো আমরা বাতাসের উপস্থিতিতে। পুড়িয়ে নেবো মানে বাতাসের উপস্থিতিতে মানে কি, অক্সিজেনের উপস্থিতিতে। খোলা হওয়া যেখানে লেখা থাকে ভাববে কি না খোলা হওয়ার উপস্থিতিতে বলছে, মানে কি না অক্সিজেন ওখানে আছে। তোমাকে এটাই বলতে আসে যে অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে একদম ডিরেক্ট বলে যায় না জিনিসটা, বলে যে খোলা হয় বা বা ফাঁকা জায়গাতে কি পড়ানো হচ্ছে, তার মানে কি অক্সিজেনের উপস্থিতিতে। যদি বদ্ধ ঘরে পড়ানো হয়, সেখানে অক্সিজেন খুবই কম থাকবে বা থাকবেই না, বস্তুটা জ্বলবেও না পড়বেও না। তাই আমরা কি করবো, রাসায়নিক পরিবর্তন করার জন্য বস্তুটাকে বা বস্তু না ধাতুটাকে পুড়িয়ে নেব বা অধাতুটাকে পুড়িয়ে নেব। তো কি হচ্ছে না, ছবির মতো করে পোর্সিলিনের পাত্র, আচ্ছা এই পাত্র যেটা নেওয়া হয়েছে এটা পোর্সিলিনের পাত্র। এই যে এই পাত্রটা, এখানে যে পাত্রটা আছে, এই যে পাত্রটা, তো পোর্সিলিনের পাত্রে ম্যাগনেসিয়াম ফিতা, তো ম্যাগনেসিয়ামের ফিতাকে নিয়েছে, কারণ ফিতা করে নিলে কি হয়, এরকম একটা লম্বা হয়ে যায় আর চ্যাপ্টা হয়ে যায়। তো না, ও সারফেস এরিয়া বেড়ে যায়, ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে ওর। কি রে, ওর ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে। তো ক্ষেত্রফল বাড়লে কি হবে, তাহলে রিয়াকশন করা সুবিধা হবে, বিক্রিয়া করা বা পড়ানোর জায়গা বেশি পাওয়া যাবে। তুমি এটাই ভাবো না, যে একটা ছোট্ট একটা গোলক তৈরি করলাম, যে কাচের যে বলগুলো হয় না, তোমরা সাধারণত খেলা করে থাকবে, দেখবে যে কাচের মার্বেল যেগুলো হয়, তো ওখানে বস্তু ম্যাটার থাকে, অনেকটাই থাকে, কিন্তু একটা জায়গায় সন্নিহিত থাকে ওটা। তো ওটা যে চ্যাপ্টা করে যে ছড়িয়ে দেখবে অনেকটা বড় হয়ে যাবে। বড় হলে কি, এরিয়াটা বেড়ে যাচ্ছে, তাহলে ক্ষেত্রফল বেশি হয়ে যাচ্ছে, বেশি পেয়ে যাচ্ছি। আর ক্ষেত্রফল বেশি পেলে কি হবে না, বিক্রিয়া ভালো হবে, প্লাস পড়াতেও সুবিধা হবে। একটা কাচের মার্বেল বা কাঠেরই মার্বেল তৈরি করা, একটা একটা গোলক তৈরি করা, সেটা যদি পোড়ায়, সেটা পড়তে বেশি টাইম লাগে, কিন্তু ওই সেম জিনিসটাই, সেম টাইপ, সেম পরিমাণ ম্যাটার আছে, মানে সেম ওজনের একটা কি নিলাম, ওই গোলকের জায়গায় একটা চ্যাপ্টা কাঠের কিছু নিলাম একটা, বা পাত্র বা কোনো, ওই গোলকটাকে চ্যাপ্টা করলাম, ওটা পোড়াতে অনেক কম টাইম লাগে, কারণ সারফেস এটা বেড়ে যাচ্ছে। ওই কারণে ম্যাগনেসিয়াম ফিতা নেওয়া হয়েছে। ম্যাগনেসিয়ামের কি বলে, ক্রিস্টাল নেয়নি, বা কিউবের মতো যেগুলো হয় ক্রিস্টাল, এই যে
অবশ্যই ক্রিস্টাল সবসময় এরকম হবে তার মানে নেই, এই দিয়ে বোঝানো হয় সাধারণত ক্রিস্টাল এই টাইপের হতে পারে। তো ম্যাগনেসিয়াম ক্রিস্টাল কিউবের মতো এরকম নেয়নি কেন, সারফেস এরিয়া ফিতে চাইতে অনেক কম হবে করে নেয়নি। তো ম্যাগনেসিয়াম ফিতায় কি হয়েছে না পোর্সিলেনের পাত্রে জ্বালানো হচ্ছে, বললাম রাসায়নিক পরিবর্তন আমাদের করতে হবে কারণ রাসায়নিক ধর্ম দেখছি আমরা, জ্বালানো হচ্ছে। জ্বালানোর ফলে কি সবাই জানি ছাই পরিণত হবে, ছাইয়ে পরিণত হলে আর জ্বালানো হচ্ছে মানে কি খোলা হাওয়াতে জ্বালানো হচ্ছে, তার মানে কি অক্সিজেন আছে। তো ম্যাগনেসিয়াম যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে Mg, ম্যাগনেসিয়াম সংকেত সবাই জানি আমরা Mg, অক্সিজেনের সাথে বিক্রিয়া করছি O2, রিঅ্যাকশন কি হবে MgO তৈরি হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড বলে এটাকে। আর যারা জানি বা যারা জানি না সবাই একবার করে দেখে নিই, ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারীয়, বেসিক, অর্থাৎ হাতে সে পিচ্ছিল প্রকৃতির, মানে মুখে দিলে কিরকম কষাটে টাইপের, কষাটে হয় না, ওই জিনিসগুলো হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। আর আম্লিক মানে হচ্ছে অ্যাসিডিক, যেটা মুখে দিলে টক লাগে, টক হচ্ছে অ্যাসিড, আর যেটা কষাটে টাইপ হয় মুখটা কিরকম লাগে সেটা হচ্ছে ক্ষারীয়। তখন Mg উৎপন্ন হবে, আর যদি সমতা বিধান করি তাহলে 2Mg হবে এখানে, আর দুটো অক্সিজেন আছে ওখানে। আচ্ছা অনুপরমাণু পরের চ্যাপ্টারে আছে, ওখানে একদম ডিটেলসে জানবো যে অনুপরমাণুর গঠন কিভাবে হচ্ছে না হচ্ছে। যে অক্সিজেন না, অক্সিজেন আছে না, ওটা গ্যাস একটা, ওটা দুটো অণু মিলে তৈরি সাধারণত, দুটো মানে অক্সিজেনের দুটো অণু মিলে, অক্সিজেনের দুটো অক্সিজেনের দুটো পরমাণু মিলে এটা তৈরি, তোমার ওই অণুটা তৈরি হয়। অক্সিজেন দুটো অক্সিজেন থাকে ওখানে, তা O2 লেখা হয়, আর অক্সিজেন গ্যাসের সংকেত O2 কিন্তু। আর যদি বলে খালি অক্সিজেন, যদি বলে, যদি স্যার জিজ্ঞেস করে তোমাকে, পরীক্ষা জিজ্ঞেস করে যে খালি অক্সিজেন সংকেত লেখো, তাহলে O2 হবে না, কিন্তু ওটা অনলি O লিখে আসতে হবে অক্সিজেনের সংকেত। আর O2 লিখলে কি হবে, ওটার নাম হবে অক্সিজেন গ্যাস। যদি বলে পরীক্ষাতে অক্সিজেন গ্যাসের সংকেত লেখো, কি হবে O2। আচ্ছা দুটো Mg হলো, এখানে 2 দিয়ে দাও, হয়ে গেল, তাহলে 2MgO। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্ষারীয় অক্সাইড। আচ্ছা কি পড়ে নি একবার, পড়ে থাকা ছাইয়ে, আচ্ছা পড়ে থাকা ছাই আছে, ম্যাগনেসিয়াম ফিতে জ্বালানোর পর যে ছাইটা তৈরি হলো, সাদা রঙের ছাই তৈরি হয় একটা, ওখানে কি করা হলো, সাদা রঙের ছাই তৈরি হয় কিন্তু, হ্যাঁ। আর ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে, MgO তৈরি হবে ওখানে। দ্রবণে সরি থাকা ছাইয়ে পাতিত জল যোগ করা হলো, পাতিত জল মানে পাতিত জল নেওয়া হয়েছে কেন, পাতিত জল কোনটা বলো তো, ওই যে রান্না করার সময় যে জলটা ফোটানো হয় না, ওর জায়গায় বাষ্পে পরিণত হয়ে যায় ওটা। ওর উপরে যদি একটা কোনো সলিডের কোনো পদার্থ রাখি, যে কোনো কিছু, ঢাকনা রাখতে পারো তুমি, যে ভাত ধোয়া যে ঢাকনা বা থালা রাখতে পারো, হ্যাঁ থালা রেখে দাও, ওই থালা রেখে দেখবে যে জলগুলো যে বাষ্প হয়ে যাচ্ছিল না, ওটা আস্তে আস্তে টপ 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 করে পড়ছে, মানে ড্রপ ড্রপ করে নিচে পড়ছে থাকছে। এই যে জলটা আসছে না, এই যে যে ধাক্কা লেগে যে জলটা আরো বাষ্পে চলো মানে গ্যাসে পরিণত হতে পারলো না, ওর ডিরেক্ট গ্যাস থেকে তরলে পরিণত হয়ে যাচ্ছে, এই যে জলটা পাওয়া যায় সেটা হচ্ছে পাতিত জল। পাতিত জল কেন কেন হচ্ছে, পাতিত জল হচ্ছে বিশুদ্ধ টাইপের জল, একটা বিশুদ্ধ মানে ওখানে কোনো আয়ন বা কোনো কিছু থাকে না, আয়ন মানে Na+H+, OH- যে কোনো ধরনের আয়ন কিছু থাকে না ওখানে, ওখানে পাতিত জল নিয়েছে, একদম বিশুদ্ধ জল নেওয়া হয়েছে। ওই জল যোগ করার পর কি হলো, MgO তে যদি জল যোগ করি আমরা, দেখা যাচ্ছে MgO তে যদি জল যোগ করি H2O, তাহলে এখানে MgOH তৈরি হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, OH2 হবে কারণ যোজ্যতা হয় 2, আর H2 গ্যাস উৎপন্ন হবে। দ্রবণে নীল ও লাল লিটমাস, আচ্ছা ক্লাস 7 এ তোমরা সবাই পড়ে আসছো যে অ্যাসিডে যদি আমরা নীল লিটমাস যে একটা কাগজ, যেটা কোনো দ্রবণের, যে কোনো দ্রবণের অ্যাসিডিটি বা বেসিসিটি নির্ণয় করে। অ্যাসিডিটি মানে হচ্ছে আম্লিকতা, আর বেসিসিটি মানে হচ্ছে ক্ষারকীয়তা, সরি। তো ক্ষারকীয়তা কি নির্ণয় করতে সাহায্য করে ওই যে লিটমাস যে কাগজটা, নীল আর লাল রঙের পাওয়া যায়, নাকি অ্যাসিড যেটা সেটা নীল লিটমাসকে লালে পরিণত করে, আর বেস যেটা সেটা লাল লাল লিটমাসকে নীলে পরিণত করে। তো তাহলে Mg হয়েছে, আমরা সবাই জানছি নাকি Mg যেহেতু বেসিক অক্সাইড, তাহলে নিশ্চয়ই এটা বেস তৈরি করবে, বেস মানে ক্ষার, হ্যাঁ বেস। তাহলে বেস কি হবে, নীল, এই লাল লিটমাসকে নীলে পরিণত করবে। তাই কি বলছে, দ্রবণে যে পাতিত জল যোগে দ্রবণ তৈরি করা হলো, সেই দ্রবণে কি করলাম, নীল ও লাল লিটমাস দুটোই যোগ করে দিলাম, দুটোই দিলাম, এই যে একবার লাল দেওয়া হচ্ছে, একবার নীল দেওয়া হবে। এখানে ছবিটা খালি লাল লাল দেখানো হয়েছে, যে জ্বালানোর পরে কি করা হলো, জল যোগ করা হলো, পাতিত জল, তারপরে যে দ্রবণটা তৈরি হলো সেটাতে কি না, একবার লাল দিলাম, লাল লিটমাস দিলাম একবার, একবার নীল লিটমাস দিলাম একবার। তো পর্যায়ক্রমে ডুবিয়ে তাদের রং চেক করে দেখা হলো কি না, যে নীল লিটমাসের রং অপরিবর্তিত রইলো, কিন্তু লাল লিটমাস কিসের নীলে পরিণত হলো। একটু আগে বললাম যে আমাদের এই কি বলে অ্যাসিড নীল লিটমাসকে লালে পরিণত করে, আর বেস কি করে না, লাল লিটমাসকে নীলে পরিণত করে, ওটাই।
নীল লিটমাস তাহলে অপরিবর্তিত থাকবে। তাহলে কি জানতে পারলাম, যেহেতু লিটমাস দিয়ে আমরা যদি ওটা যদি নাও জানি যে এমজিও একটা ক্ষারকীয় অক্সাইড বা ক্ষারীয় অক্সাইড, আর এটা হচ্ছে একটা বেস ক্ষার, যদি নাও জানি তাহলে এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এমজিও একটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড, আর এমজিও হচ্ছে যে একটা ক্ষার। তাহলে কি বলছে না, বিক্রিয়ায় উৎপন্ন ম্যাগনেসিয়াম অক্সাইড একটি ক্ষারকীয় অক্সাইড, ওতে জল যোগ করার পরে কি হয়েছে, এমজিও হয়েছে পরিণত হয়ে গেছে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। যদি ওই হাইড্রোজেন যে গ্যাসটা উৎপন্ন হলো সেটা যদি আমি শিখাতে ধরি, সেটা হালকা নীলাভ শিখায় জ্বলে উঠবে এবং সঙ্গে সঙ্গে নিভে যাবে, কারণ হাইড্রোজেন গ্যাস জ্বলতে সাহায্য করে না, মানে আগুনকে জ্বলতে সাহায্য করে না। হাইড্রোজেন গ্যাস জ্বলে, ঠিক আছে, দাহ্য গ্যাস ওটা, হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলবে পুড়বে, ঠিক আছে, কিন্তু ও তো আর আগুনকে জ্বলতে সাহায্য করে না, না, এই কারণে আগুনটা নিভে যায়। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় ছবির মতো আচ্ছা আরেকটা পরীক্ষা আছে। দ্বিতীয় কি পোর্সিলিনের পাত্রে সালফার গুঁড়ো নিয়ে পাত্রের উপর ফানেলটাকে ছবির মতো করে আটকানো হলো। ফানেলের শুরুর দিকে কাচের নল এবং রাবারের নল দিয়ে যুক্ত করা হলো। আচ্ছা, এখানে সালফারের গুঁড়ো নিয়ে সেটি পোড়ানো হচ্ছে। সালফারের গুঁড়ো পোড়ানো হলো কি, একটা কিছুটা সালফার গুঁড়ো ওটা বাসে পরিণত হবে, উড়ে তো যাবে না, কিছুটা তো উড়বে, সালফার গুঁড়ো পোড়ার পর সে উড়ে যাচ্ছে, সেটা এই যে রাবারের নলে এসে কি এই যে দ্রবণে যোগ করা হয়েছে, এর মাধ্যমে এখান থেকে সালফার এই দ্রবণে এসে পড়বে। সালফার না অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। SO2 সালফার ডাইঅক্সাইড, এখানে যদি জল দিয়ে এটা H2SO4 উৎপন্ন করে। H2SO4 আশা করছি আমরা সবাই জানি, এতদিন জেনে গেছি, ক্লাস 8 এ পড়ছি, মানে যে H2SO4 মানে কি, সালফিউরিক অ্যাসিড। খুবই খুবই ফেমাস একটা অ্যাসিড, খুবই ফেমাস একটা অ্যাসিড। এর মাধ্যমে দেশের অনেক সময় অর্থনীতি, যে দেশে যে অর্থনীতি আছে না, সেটা H2SO4 কতটা উৎপন্ন হলো, কতটা বিক্রি হলো বা কতটা নষ্ট হলো, এটা দ্বারা নির্ণয় করা হয় যে অর্থনীতি এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে। H2SO4 দিয়ে করা হয় অনেক সময়। তো H2SO4 খুব একটা ফেমাস, এটা জেনে রাখবো। আর HCl হচ্ছে মানে মিউরেটিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা দ্বারা আমরা বাথরুম পরিষ্কার করে থাকি, HCl। আর নাইট্রিক অ্যাসিড HNO3, এই তিনটে অ্যাসিড আমরা মনে রাখবো, পুরো জিন্দগি, পুরো সারা জীবনে কাজে লাগবে এগুলো। তো কি যুক্ত করা হলো না, কাঁচনলের অপর প্রান্তে বিকারে রাখা জলের মধ্যে ডোবানো হলো, এর মধ্যে সালফার গুঁড়োকে আগুন দিয়ে জ্বালানো হলো। সালফার গুঁড়ো পুড়ে যে গ্যাস উৎপন্ন হয় তা কিছুটা জলে দ্রবীভূত হওয়ার পর, SO2 আমরা এর আগে দেখে এসেছি, কিন্তু সালফার জলে দ্রবীভূত হয় না, কিন্তু কিছুটা হয়। আর এর আগে যখন আমরা ওই আগে যে লেকচারগুলোতে যখন পড়েছি, যে দেখেছিলাম যে জল এমন একটা দ্রাবক, সেখানে পৃথিবীর প্রায় সমস্ত কিছু, প্রায় বলতে গেলে সব, অনেক কিছু মানে প্রায় 90% জিনিস জলে দ্রবীভূত হয়। জল এমন একটা দ্রাবক, তো কিছুটা জলে দ্রবীভূত হচ্ছে SO2 গ্যাস। তো সেটা SO2 গ্যাস যখন জলে দ্রবীভূত হবে, যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে সালফারকে জ্বালানোর পরে যে গ্যাসটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি SO2 গ্যাস। আর SO2 তে যদি আমরা জল দিই, জলের সংকেত সবাই জানি, আশা করছি H2O। SO2 প্লাস H2O, কি উৎপন্ন হবে এখানে, H2SO4 উৎপন্ন হবে, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, ওকে, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে এখানে। তো আমরা একটু বললাম যে অ্যাসিড কি করে না, নীল লিটমাসকে লালে পরিণত করে, আর বেস করে কি, লাল লিটমাসকে নীলে পরিণত করে। তাহলে কি স্বাভাবিক ব্যাপার, ওটা যদি ডুবিয়ে দেখতে লিটমাস ওখানে নীল রঙের, তাহলে কি ওটা লালে পরিণত হবে। আর যদি লাল ডোবাই, লাল তো লিটমাস তো ওটা অ্যাসিড কে, লাল হওয়ার পরিবর্তন কেন হবে, লাল পরিবর্তন, কোনো পরিবর্তন হবে না। যদি এখানে লাল লিটমাসকে আমরা যদি ডোবাই তাহলে কোনো পরিবর্তন আসবে না, লাল লালই থাকবে। যদি নীল লিটমাসকে ডোবাই তাহলে নীল লালে পরিণত হয়ে যাবে। তাহলে এই স্টেজ যদি কেউ না জানি আমরা যদি অ্যাসিড, তাহলে এই বিক্রিয়া আমরা এই পরীক্ষার মধ্যে জেনে যাবো কি না, বিক্রিয়ায় উৎপন্ন সালফার ডাইঅক্সাইড আম্লিক অক্সাইড এবং সেটা জলের সাথে বিক্রিয়া করে, এটা তোমাদের জানে, এই জলের সাথে বিক্রিয়া করে কি না H2SO4 উৎপন্ন করেছে, যেটা একটা অ্যাসিড। তো কারণে
নীল লিটমাসকে লালে পরিণত করে দিচ্ছে। কোন মৌল থেকে উৎপন্ন কোন মৌল থেকে উৎপন্ন অক্সাইডের প্রকৃতি থেকে আমরা মৌলটি ধাতু না ধাতু চিহ্নিত করতে পারি। হ্যাঁ পারি, এটা কারণ আরেকটা সহজ উপায় আছে। সহজ উপায় মানে পরীক্ষার মাধ্যমে, যে মৌলটি থেকে কি উৎপন্ন হচ্ছে, আম্লিক অক্সাইড উৎপন্ন হচ্ছে নাকি ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন হচ্ছে, নাকি ক্ষার উৎপন্ন হচ্ছে নাকি অ্যাসিড উৎপন্ন হচ্ছে, তার উপর নির্ভর করে আমরা নির্ণয় করতে পারি যে ধাতু যেটা অক্সাইড উৎপন্ন করে সেটা সাধারণত বেসিক অক্সাইড উৎপন্ন করে, মানে ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে। আর যেটা অধাতু সেটা সবসময় আম্লিক টাইপের অক্সাইড। আম্লিক মানে কি? আম্লিক মানে অ্যাসিডিক যেটা টক হয়, টক টাইপের অক্সাইড উৎপন্ন করে বা অ্যাসিড উৎপন্ন করে। তো তাহলে ধাতু কি করবে? ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করবে। তাহলে ক্ষারকীয় অক্সাইড মানে দেখে বলতে পারবো, দেখে মানে কি, মানে পরীক্ষার মধ্যে বলতে পারবো, টেস্ট করতে যাও না, সমস্যা হয়ে যাবে। তাহলে আমরা সাধারণত নাকের সঙ্গে সবকিছু দেখবো না। যদি কোনোদিন ল্যাবে যাই আমরা কেউ, তাহলে নাকে যে কোনো গ্যাসকে নাক থেকে সঙ্গে থেকে আমরা দূরে থাকবো, কারণ কখন কোন গ্যাস থাকতে পারে, অ্যাসিড থাকতে পারে, পুড়ে যেতে পারে, একদম দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর টেস্ট করে দেখতে যাবো না জিভ দিয়ে, সমস্যা হয়ে যাবে তাহলে। হ্যাঁ, তো হ্যাঁ যেটা বলছিলাম, ধাতু কি করবে? সবসময় বেসিক অক্সাইড উৎপন্ন করবে। আর এই অধাতু কি করবে? ক্ষারকীয় না, অ্যাসিডিক অক্সাইড উৎপন্ন করবে, যেটা কি বলে আম্লিক অক্সাইড। তাহলে বেশিরভাগ ধাতব অক্সাইড লেখা আছে ওটা, বেশিরভাগ ধাতব অক্সাইড কি না ক্ষারকীয়, এবং বেশিরভাগ অধাতব অক্সাইড কি আম্লিক প্রকৃতি। যদি জল দিয়ে দিই তাহলে অ্যাসিড তৈরি করে দেবে, ওটা জল দিলে কি করবে? বেস তৈরি করে দেবে। তবে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে Al2O3। Al2O3 কেন হচ্ছে পরবর্তীতে ডিটেলসে যখন যোজ্যতা পড়বো তখন জানবো। অক্সিজেনের যোজ্যতা হয় -2, আর Al3 অ্যালুমিনিয়ামের যোজ্যতা হয় +3। খালি এটা শুনে রাখি, পরের চ্যাপ্টারে ডিটেলস আছে। Al2O3 এবং জিঙ্ক অক্সাইড ক্ষারকীয় টাইপের অক্সাইড, সরি, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড ক্ষারকীয় আম্লিক উভয় গুণ দেখায়। হ্যাঁ, এটা অবশ্যই খেয়াল রাখবো আমরা পরীক্ষাতে। এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষাতে দেয় সাধারণত এক্সামিনারের যারা থাকে, যারা কোশ্চেন পেপার বানায় তাদেরকে এক্সামিনার বলে। হ্যাঁ, তো ওরা কি করে, এই ধরনের কোশ্চেন গুলো খুব ফেভারিট ওদের। কি করে দেবে? এই ধরনের কোশ্চেন দিয়ে দিল একটা, যদি নাও দেয় এই টাইপের, এই যে দেখছো না যেগুলো এক্সেপশন, এই ধর্ম পড়ে আমরা বুঝতে পারি না। তুমি কি জানো যে ধাতব অক্সাইড কি ক্ষারকীয় হয়? অ্যালুমিনিয়াম জিঙ্ক দিয়ে দিয়েছে অক্সাইড, তুমি কি করে না ক্ষারকীয় করে ভুল হয়ে যাবে। তাহলে এটা অবশ্যই মনে রাখবো আমরা কি না, তবে অ্যালুমিনিয়াম এবং অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড কি হয়? উভধর্মী। মানে উভধর্মী মানে কি? ও অ্যাসিডিক ক্যারেক্টারও দেখায়, মানে আম্লিক ক্যারেক্টারও দেখায়। আম্লিক বৈশিষ্ট্য, ক্যারেক্টার মানে বৈশিষ্ট্য, আম্লিক বৈশিষ্ট্যও দেখায়, আর আম্লিক আর কি একটা ক্ষারীয় বৈশিষ্ট্যও দেখায়। তাই এদের উভধর্মী অক্সাইড বলে। আচ্ছা, এটা একটা মার্ক করে দিই। হুম, আর কার্বন মনোক্সাইড, দুটো অক্সাইড হয় কার্বনের সাধারণত। কার্বনের সাধারণত দুটো অক্সাইড হয়, কি কি? আমি তো সবাই জানি এটা, CO2, কার্বন ডাই অক্সাইড, দুটো অক্সিজেন আছে এখানে, আর একটাই কার্বন মনোক্সাইড CO। তো সিও কেন বলছি? CO2 হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, কার্বন ডাই অক্সাইড ই টাইপের হয়। এখানে যদি জলের সাথে রিয়াকশন করে তাহলে HCO3 একটা কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, সেটা হচ্ছে অ্যাসিড হয়। আর CO হচ্ছে, এটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল মানে কি? মানে এ অ্যাসিডিক ক্যারেক্টারও দেখাবে না, বেসিক ক্যারেক্টারও দেখাবে না। মানে কি? আম্লিক ধর্ম দেখাবে না, ক্ষারকীয় ধর্ম দেখাবে না। এমনি নির্মল থাকে না কিছু কিছু লোক, যে পাশের গ্রামে কি হচ্ছে, কোন লোক কি হচ্ছে, কোনো ওর ব্যাপার নেই, ও নিজের লাইফ নিয়ে সবসময় ব্যস্ত, এই টাইপের। আর কেউ কেউ থাকে যে অন্য কারো লাইফে কি হচ্ছে, ওর লাইফে কি হচ্ছে দেখতে যায়, ওই টাইপের। এ হচ্ছে কি, মানে ও নিজের লাইফ নিয়ে ব্যস্ত, ও কারো দিয়ে কিছু দেখে না, কারোর সাথে রিয়াকশন করবে, নিজে নিজে একা থাকে, লোনলি টাইপের। বুঝতে পারলে? তারা প্রশ্ন প্রকৃতির, বা এখানে ইংলিশে নিউট্রাল বলে এটাকে, নিউট্রাল। আচ্ছা, জলের সাথে ধাতু অধাতুর বিক্রিয়া। আর একটা কথা বললি যে জল কি বলে অ্যাসিডিক অক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে।
আর বেশি কষ্টের সাথে বিক্রিয়া করতে পারে। জলের দুই ধর্ম বর্তমান। জল হচ্ছে কি মানে অল ইন অন, সবকিছুর মধ্যে সর্বা বলে না, অল ইন অন, সবকিছু মানে যে কোনো কিছুর মধ্যে এর সাথে জলের সাথে রিয়াকশন করবে, এতে দ্রবীভূত হবে। জল একটা খুব ভালো দ্রবক, একটা খুবই ভালো দ্রবক, ইউনিভার্সাল বলতে গেলে। কি বলেছে? আচ্ছা, ম্যাগনেসিয়াম ফিতার টুকরো নিয়ে ছবির মতো করে পরীক্ষা করা হলো। আচ্ছা, ম্যাগনেসিয়াম টুকরো এখানে দেওয়া হয়েছে, এটা হচ্ছে গ্লাস উল, এনে কি না এখানে জলীয় উলে উল দেখবে তুলোর চাইতে উলটা বেশি একটু মোটা হয়, তো ওখানে যদি জলে ডোবায় ওটা বেশি পরিমাণে জল ধরে রাখতে পারে, তাই তুলো না নিয়ে উল নেওয়া হয়েছে। উলে কি করা হবে? উল নেওয়া হয়েছে কেন? যাতে জল থাকতে পারে ওখানে। আর নিচে তাপ দিচ্ছি, তাহলে কি হবে? জলটা বাষ্পে পরিণত হবে। আমরা কি করব? ম্যাগনেসিয়ামের সাথে এর আগে কি অক্সিজেন বিক্রিয়া করেছি, আর এখানে কি করছি না H2O এর সাথে রিয়াকশন করাবো, কিন্তু ওটা জলীয় বাষ্প হবে, ওটা মানে উত্তপ্ত জল বা জলীয় বাষ্প হবে, H2O ওর সাথে রিয়াকশন করাবো, এর কার? ম্যাগনেসিয়ামের। তো ফিতার টুকরো নিয়ে ছবির মতো করে পরীক্ষা করা হলো। জলে ভেজানো গ্লাস ওয়েলকে স্পিরিট ল্যাম্প দিয়ে তীব্র হবে, স্পিরিট ল্যাম্প ও যা ইচ্ছা স্পিরিট ল্যাম্প দিতে পারো, তুমি গ্যাস দিতে পারো। এই কি ল্যাবরেটরিতে কোনো সময় যে কোনো অন্য ধরনের জিনিস ইউজ করা হয়, ওটা ডিপেন্ড করে এর উপর, যে আগুন তাপ দিতে পারে এরকম কিছু। ওকে, উত্তাপের ফলে কি না গ্যাস হলে সঞ্চিত জল উৎপন্ন গরম জলীয় বাষ্পে পরিণত হলো এবং সেটা ম্যাগনেসিয়ামের সংস্পর্শে আসে, কিছুক্ষণের মধ্যে দেখা যাবে বি টেস্ট টিউবে বুদবুদ আকারে একটা গ্যাস বের হচ্ছে। আচ্ছা, ম্যাগনেসিয়ামের সাথে এই রিঅ্যাকশন করবে। ম্যাগনেসিয়াম প্লাস H2O, স্টিম। স্টিম মানে জলীয় বাষ্প, তো জলীয় বাষ্পের সাথে রিঅ্যাকশন করছে। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে বুদবুদ আকারে একটা গ্যাস নির্গত হচ্ছে, মানে যে গ্যাসটা জারে জমা হচ্ছে, এখানে একটা গ্যাস নির্গত হচ্ছে, যেটা গ্যাস যারা জমা হচ্ছে, দেখো জল বেরিয়ে আসছে উপরে, এই উপর থেকে নিচ দিকে জল বেরিয়ে আসছে, কারণ গ্যাসটা হচ্ছে হালকা, বাতাসের চাইতে হালকা, বাতাসের একটা ভর আছে, হাইড্রোজেন ভার 2 হয় সাধারণত, আর বাতাসের যেটা তোমার আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক ভর, সেটা যেটা যে ভরটা থাকে সেটা 16 আশেপাশে হয়। ওকে, যাই হোক, এটা পরে আমরা দেখবো। হাইড্রোজেন ভার 2 হয়, এটা জেনে রাখি না, হাইড্রোজেন বাতাসের সাথে হালকা, ও নিচে থাকে না, ও উপরের দিকে ভেসে থাকে, হাইড্রোজেন গ্যাস। ওখানে দেখবে যে গ্যাস বেলুন যেগুলো হয় না, ওই যে বেলুনগুলো উঠতে দেখেছো, ওই যে বেলুনগুলোতে আগুন দিয়ে ওড়া সেগুলো না, ফানুস যেগুলো সেগুলো না, একটা বেলুন হয় যে গ্যাস ভরা হয় যেটাতে, সেটা ছেড়ে দিলে উপরে ভেসে চলে যায়, ওটা হচ্ছে হাইড্রোজেন পড়া থাকে সাধারণত ক্ষেত্রে হাইড্রোজেন পড়া থাকে, কারণ হাইড্রোজেন অনেক হালকা হয় বাতাসের চাইতে। ওখানে হাইড্রোজেন গ্যাস পড়লে কি হয়, বেলুনটা উপরে উঠে চলে যায় ছেড়ে দিলে। তো কি হলো না, বুদবুদাকার গ্যাস জমা হচ্ছে, গ্যাসটা আগুনের শিখার সংস্পর্শে এলেই, আচ্ছা এখানে গ্যাস জমা হলো, তো কি হলো না, গ্যাসটাকে নিয়ে আগুনে ধরা হলো এবার। তাহলে গ্যাসটাকে আগুনে শিখে ধরার পরে এলেই নীল যে শিখায় খুব অল্প সময় শব্দ করে দপ করে একবার জ্বলেই নিভে যায়। আচ্ছা, হাইড্রোজেন গ্যাস আমরা জানি সবাই দাহ্য গ্যাস, আর নীল যে শিখায় জ্বলছে, এর একটু আগে পড়লাম যে এলেই নীল যে শিখায় জ্বলে, নীলচে, আচ্ছা নীল রঙের লেখা আছে, এটা নীলচে শিখায় জ্বলছে, তাহলে এটা একটা হাইড্রোজেন গ্যাস হবে সাধারণত, আমরা বলতে পারি এখান থেকে পরে হাইড্রোজেন গ্যাস হবে। আর এই রিঅ্যাকশনে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এখানে MgOH তৈরি হবে, MgOH হোল 2, কারণ Mg এর যোজ্যতা 2 হয়, আর OH এর যোজ্যতা -1 হয়, ওখানে আসেনি, এখানে -1 লেখা যা। আর একটা কথা বলি, যে যৌগ যেগুলো হয় ঠিক পরমাণু যেরকম হয় না নিস্তড়িত, এই যে যৌগ যেগুলো তৈরি হয় সে নিস্তড়িত টাইপেরই হয়। টাইপের মানে কি, নিস্তড়িত হয় এটা, মানে দেখো কোনো চার্জ নেই এর উপরে, একটা যৌগের উপরে একটা কম্পাউন্ড, যৌগ ইংরেজিতে কম্পাউন্ড বলে এগুলোকে, যৌগকে বলা হয় ইংরেজিতে কম্পাউন্ড। তো কম্পাউন্ডে যৌগতে কোনো চার্জ থাকে না, প্রসম হয়ে যায়, একদম ইসের মতো, পরমাণুর মতো। আর এই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন, এখানে হাইড্রোজেন গ্যাস H2, যেটা হালকা গ্যাস, এই যে তীর চিহ্নটা উপরে দিয়েছি না, এটা মানে কি গ্যাসটা হালকা, মানে ওটা ছেড়ে দিলে উপরে চলে যাবে, মানে এই তীর চিহ্ন দেখা মানে মাত্র মাথায় আসবে কি আমাদের, না গ্যাসটা বায়ুর চাইতে হালকা
এবং সেটাকে জলের নিম্ন অপসারণ মানে কি, জল নিচ দিক দিয়ে পড়ে যাচ্ছে, এর অপসারণের মাধ্যমে হাইড্রোজেন গ্যাস সংগ্রহ করা হচ্ছে। জলের ভর হচ্ছে 18 গ্রাম, 1 মোল জলের গ্রাম হচ্ছে ভর হচ্ছে 18 গ্রাম, আর হাইড্রোজেনের ভর 2 গ্রাম। গ্যাসটা আগুনের শিখার সংস্পর্শে এলে নিচে শিখায় জ্বলে যায়, খুব অল্প সময়ের মধ্যে শব্দ করে নিভে যায়। কারণ ওটা হাইড্রোজেন গ্যাস নিচে শিখায় জ্বলছে, কারণ হাইড্রোজেন গ্যাস বলে। আর নিভে যায় কারণ হাইড্রোজেন গ্যাস জ্বলতে সাহায্য করে না, ওটা হাইড্রোজেন গ্যাস দাহ্য গ্যাস, কিন্তু হাইড্রোজেন গ্যাস জ্বলতে সাহায্য করে না, অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে। গ্যাসটা হলো হাইড্রোজেন, আচ্ছা, গ্যাসটা হলো হাইড্রোজেন যা জলের নিম্ন অপসারণ ঘটিয়ে যে গ্যাস জারে জমা হচ্ছে, এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এটা উড়ে চলে যাচ্ছে। জলের সঙ্গে লোহা, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, রূপা, সোনা, তামা, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি ধাতু, কার্বন, সালফার, আয়োডিন ইত্যাদি প্রভৃতি অথচ বিক্রিয়া করানো হলো, তাহলে কি হবে? আচ্ছা, সোডিয়াম, পটাশিয়াম যে ধাতুগুলো আছে এরা হচ্ছে খুব অ্যাক্টিভ ধাতু, জলের সঙ্গে বিক্রিয়া করার সময় প্রচুর তীব্র ভাবে বিক্রিয়া করে, মানে ছেড়ে দিতেই, মানে যদি জল যেন পড়ে না উপর থেকে, যদি খুবই উঁচু বিল্ডিং হয়, ওখান থেকে যে নিচ তলায় যে জলটা আসে দেখবে বিশাল বিশাল প্রচুর স্পিডে পড়ে, আর খুব প্রেসার থাকে ওর, হাত দিলে মনে হচ্ছে ছিঁড়ে যাবে হাতটা, তো ওই টাইপের এরা, এদের খুব প্রেসার বেশি, পোটেনশিয়াল খুব বেশি, ছেড়ে দিতে একদম রিয়াকশন করে যায় জলের সাথে, ছেড়ে দিলে রিয়াকশন করে যায়, এরকম ব্যাপার। হ্যাঁ, তো খুবই অ্যাক্টিভ ওরা, খুবই সক্রিয়। সোডিয়াম, পটাশিয়াম কি ঠান্ডা জলের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে, ঠান্ডা জলের সাথে তীব্রভাবে বিক্রিয়া করছে, তাহলে যদি হালকা গরম বা স্টিম দিই তাহলে কি হয় ভাবো, আগুন লেগে যেতে পারে, লেখা আছে দেখো, যে কি হচ্ছে না, বিক্রিয়ার সাথে তীব্রভাবে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে এবং খুব দ্রুত উৎপন্ন করে, দেওয়ার সঙ্গে সঙ্গে উৎপন্ন করে দেয়, এরকম ব্যাপার। এবং প্রচুর তাপ উৎপন্ন হয়, যার ফলে আগুন লেগে যেতে পারে, আর তাপের কারণে আগুন হয়। জ্বলনাঙ্ক বলে একটা গলনাঙ্ক, তারপরে কঠিনী ভবন, তারপরে স্ফুটনাঙ্ক, যেমন একটা পয়েন্ট থাকে না, একটা নির্দিষ্ট টেম্পারেচার তাপে থাকে, টেম্পারেচারে থাকে, উষ্ণতাতে, তো সেরকম জ্বলনাঙ্ক বলে একটা জিনিস হয়। জ্বলনাঙ্ক মানে কি, কোনো বস্তু যে পয়েন্টে গিয়ে বা যে টেম্পারেচারে গিয়ে জ্বলতে শুরু করে দেয়, সেটা হলো জ্বলনাঙ্ক। সেটা তাপের কারণে হয়, কিন্তু এনার্জির কারণে। তোমরা ভাবতে পারো যে তাপের কারণে বস্তু জ্বলে না, না, তাপের কারণেই বস্তু জ্বলে, তাপ দেওয়া হচ্ছে বলেই টেম্পারেচার বাড়ছে, আর একটা নির্দিষ্ট টেম্পারেচারে গিয়ে কি বস্তু জ্বলতে শুরু করে, সেটাকে বলে কি ওই বস্তুর জ্বলনাঙ্ক। তো কি প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে, কি তাপ উৎপন্ন হলে কি কিছুক্ষণ পরেই জ্বলনাঙ্কে পৌঁছে যাবে, তার ফলে আগুন লেগে যেতে পারে। আমরা এই রিয়াকশনটা করবো না বাড়িতে, এতদিন যেগুলো বলে আসছি যে বাড়িতে করো, কোনো করার দরকার নেই, খালি দেখে রাখবো আমরা। হ্যাঁ, ক্যালসিয়াম, এটা দেখে রাখছি এই কারণে কি, এটা জানতে পারছি নাকি না, সোডিয়াম আর পটাশিয়াম যে ধাতু দুটো আছে সেটা জলের সাথে খুব তীব্রভাবে রিয়াকশন করে, এরা খুব সক্রিয়, অ্যাক্টিভ। ক্যালসিয়ামের ক্ষেত্রে ঠান্ডা জলের বিক্রিয়ায় তীব্রতা অনেক কম। আচ্ছা, লোহা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এরা ঠান্ডা বা গরম জলের সাথে বিক্রিয়া করে না, কিন্তু জিঙ্ক, লোহা, আশা করছি আমাদের সবার সংকেত মুখস্থ হয়ে গেছে, এবার নাম জানি এরা। জিঙ্ক, জেড মানে জিঙ্ক, আর এফি মানে ফেরাস, ল্যাটিন নাম। তো ফেরাস মানে কি, লোহা। এরা ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না, ঠান্ডা জল পছন্দ না এদের, আরো বেশি কি বলে মোটিভেশন লাগবে, আরো বেশি এদের, আরো বেশি মোটিভেশন লাগবে, তাহলে রিয়াকশন করে, তাহলে এরা অ্যাক্টিভ হবে। ঠান্ডা জল দিলে হবে, আরো তাপ দিতে হবে। মোটিভেশন মানে কি, এনার্জি দিচ্ছি আমরা, মোটিভেশন বলে এনার্জি বলে কিছু হয় না। মোটিভেশন আমরা তাকে দেখে নিব যারা সাকসেসফুল, তারা ওই নাকি যে ইউটিউবে গিয়ে একদিন হঠাৎ করে 10 মিনিটের ভিডিও দেখে নিলাম, একদম মোটিভেট হয়ে সব সারা রাতে বসে এসে আমাদের ওতে কিচ্ছু হবে না। আমাদেরকে ডিসিপ্লিন হতে হবে, যে প্রত্যেক দিনের পড়া প্রত্যেকদিন করতে হবে, কনসিস্টেন্সি যেটা হয়, ধারাবাহিকতা, সেটা মেনটেন করতে হবে আমাদেরকে, তাহলেই আমরা পরীক্ষাতে রেজাল্ট হবে। ওই মোটিভেশন নিয়ে কিছু হয় না, একদিন পড়ে কিছু হয় না ওতে। তো যাই হোক, তো এফি হচ্ছে কি ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না, ব্র্যাকেট লিখছি কোল্ড, তাহলে কি উত্তর হবে নো রিয়াকশন। আর হালকা রিয়াকশন করলে অত আমাদের সিলেবাসে নেই কিছু, নো রিয়াকশন। অ্যাকচুয়ালি ঠান্ডা জল মানে কি, দেখা মাত্র নো রিয়াকশন, কোনো রিয়াকশন করবে না, তাহলে কি করতে হবে, আরো বেশি তাপ দিতে হবে। গরম জল সাথে গরম লেখা আছে, তার মানে কি স্টিম, যেটা জলীয় বাষ্প, তার সাথে রিয়াকশন করে ওরা। কিন্তু লোহা, জিঙ্ক স্টিমের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড উৎপন্ন করে। আচ্ছা, ক্যালসিয়াম যেটা রিয়াকশন করে দেয়, এমনি নরমাল রিয়াকশন করে দিচ্ছে ওটা। আর এফি, এই যে Fe2O4, এটা হচ্ছে মিক্স অক্সাইড। মিক্স মানে কি, মিশ্রিত একটা অক্সাইড, এটা বলে ফেরাসোফেরিক অক্সাইড বলে, ফেরাসোফেরিক। ফেরাস হচ্ছে Fe2+ যখন থাকে, তখন, হ্যাঁ, আর একটা কথা বলি, যে ইসের কি বলে, লোহার এফির যোজ্যতা 2, 1,
তিনটে হতে পারে, এটা না খেয়াল রাখবো একটু। আর Fe3O4 যেটা ফেরিক অক্সাইড বলে, ফেরাস হচ্ছে কি, এটা Fe হচ্ছে ফেরিক অক্সাইড, আর Fe2O3 হচ্ছে কি না ফেরাস অক্সাইড। এটা মিলে এটা তৈরি করে তোমার Fe2O4। আরেকটা উৎপন্ন হয় এখানে FeO নামে, তোমার ফেরিক অক্সাইড আরেকটা উৎপন্ন হয় এখানে। তো যাই হোক, আর জিঙ্ক H2O এর সাথে রিঅ্যাকশন করে ZnO আর H2 উৎপন্ন করছে, যেটা H2O যেটা কি না নীল শিখায় জ্বলে, যদি শিখাতে জ্বালাই, যদি বুনসেন বার্নার ধরি, তাহলে বুনসেন বার্নারটা বা আগুনটা নিভে যাবে নীল শিখায় জ্বলে কিছুক্ষণ পরে, কিছুক্ষণ মানে কি একটুর মধ্যেই। কারণ হাইড্রোজেন গ্যাস দাহ্য গ্যাস, কিন্তু হাইড্রোজেন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে না, ও কারণে নিভে যাবে। হুম। সীসা, তামা, সোনা। সীসা, তামা, সোনা, রূপা কোনো অবস্থাতেই জলের সাথে বিক্রিয়া করে না। এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ মেটেরিয়াল। ইনঅ্যাক্টিভ মানে কি, নিষ্ক্রিয়। যেমন লোহা আর জিঙ্ক জলের সাথে রিঅ্যাকশন করছিল না, কিন্তু স্টিমের সাথে রিঅ্যাকশন করছিল। আর এই যে সোনা, তামা যারা আছে, কোনো মুহূর্তে মানে স্টিমের সাথে রিঅ্যাকশন করে না এরা। তা এটা আমরা খেয়াল রাখবো, এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে। সীসা, পিবি, লেড বলো ওটাকে, লেড মানে সীসা, কপার মানে তামা, পিবি, সিইউ, এইউ এন্ড সিলভার, সিলভার, সিলভার রূপ। তাহলে কি ধাতু অধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া আছে, পরের টপিক এটা। ধাতু অধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা ঘন অ্যাসিড নেব না, কোনো সময়তেই পরীক্ষা করার সময় ঘন অ্যাসিড নেব না। আপাতত আমরা কোনো সময় ঘন অ্যাসিড ইউজ করব না, বাড়িতে পরীক্ষা করার এগুলো দরকারও নেই। জাস্ট কি হয় সেটা জেনে রাখবো, যাতে পরীক্ষায় লিখতে পারি। এই অধ্যায়টা যেটা আছে না, একটু মুখস্থ টাইপের অধ্যায়, একটু মুখস্থ করে রাখতে হবে, নাহলে পরীক্ষায় নাম্বার পাবে না। আর অনেক সময় কি হয়, আমরা অনেক সময় বুঝতে সমস্যা হয়, কনসেপ্ট ক্লিয়ার করতে সমস্যা হয়। আর এই অধ্যায় যারা খুব ভালো মুখস্থ করতে পারে, তাদের ক্ষেত্রে খুবই সুবিধা। কি মানে পরীক্ষাতে এলে ডিরেক্ট উত্তর করে দেবে। আর কনসেপ্ট দিয়ে যাদের বুঝতে সমস্যা, মানে কনসেপ্ট দিয়ে যারা মনে রাখে, তাদের একটু সমস্যা হতে পারে। এগুলো বারবার পড়ে নেবে, কয়েকবার আপাতত লেকচার দেখার পরে কয়েকবার পড়ে নেবে, আর লেকচার দেখার আগে একবার বইটা পড়ে নেবে, তাহলে মনে থেকে যাবে, পরীক্ষাতে আসলে পেরে যাবে তাহলে। হুম। তাহলে কি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিচ্ছে, লঘু HCl, এই যে মনে রাখতে বললাম তো, যে HCl, H2SO4 আর HNO3, এই তিনটে অ্যাসিড আমাদের প্রাত্যহিক জীবনে কাজে লাগবে, প্লাস প্রত্যেক দিন যখনই বইটা খুলবো তখনই কাজে লাগবে। এত 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 ফেমাস অ্যাসিড এটা। HSO4 তো খুবই ফেমাস। লোহা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, তামা প্রভৃতি ধাতু এবং সালফার, কার্বন প্রভৃতি অধাতুর সাথে রিঅ্যাকশন করানো হলো। আচ্ছা, তোমাদের বইয়ে এটা দিয়ে দেওয়া আছে, টেস্ট টিউব দিয়ে দেওয়া আছে, দেখবে ABCDEFG, এই 7টা টেস্ট টিউব নেওয়া হয়েছে। তার মধ্যে 3টে টেস্ট টিউব থেকে কোনো গ্যাস নির্গত হচ্ছে না, আর 4টি টেস্ট টিউব থেকে, আর টেস্ট টিউব জানো তো, টেস্ট টিউব হয় যে ইউ শেপের একটা গোল টাইপের একটা যে নল টাইপের জিনিস, তার নিচ দিকটা বন্ধ থাকে, এই ধরনের। এটা সবার জানা উচিত, টেস্ট টিউব জিনিসটা কি। এতদিন এটা এই টাইপের হয় টেস্ট টিউব, আর কাঁচের তৈরি হয় এটা, ল্যাবে ইউজ করা হয়। দেখবে তোমার যখন প্র্যাকটিক্যাল ক্লাস যদি করাই, সেখানে এই ধরনের জিনিস থাকে ল্যাবে, কাঁচের তৈরি।
তাই না? হ্যাঁ, হুম, কি হলো এখানে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর এইভাবে মার্ক করা থাকে, আমরা এখানে তো ই নেবো তো, কি বলে, আরে তরল তরল নেবো তো, এখানে তরল মানে লিকুইড নেবো এখানে। আর লিকুইড কি আমরা আয়তন দ্বারা মাপা হয়, মিলিলিটার লিটারে মাপা হয়, তো এখানে মিলিলিটার করে বা মিলিলিটার ভাবে এখানে দাগ করা থাকে, 1 মিলিলিটার 2 মিলিলিটার করে এরকম দাগ করা থাকে টেস্ট টিউবে। এই যে দেখো, এই দাগ করা আছে, এখানে লেখা নেই অবশ্য। টেস্ট টিউব এই টাইপের হয় দেখতে, একদম কাছের। ওকে, তো রিয়াকশন করে দেখেন একবার কি আছে নাকি। হ্যাঁ, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, তামা, সালফার, কার্বন প্রভৃতি অতত আছে। Fe2SL আছে, FeCl3 হবে এটা। FeCl3 এখানে ফেরাসের যতটা 3। আমরা এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে, তোমরা আপাতত পরের চ্যাপ্টার দিকে ডিটেলস জানবে যে FeCl3 দিয়ে দিল একটা যৌগ, এটা কিন্তু যৌগ, এটা দুটো মৌল আছে, দুটো মৌল কি না, Fe আছে, ফেরাস আছে, আর ক্লোরিন আছে। এখানে ক্লোরিন হচ্ছে অধাতু আর ফেরাস আছে ধাতু। এটা দিয়ে দিল পরীক্ষাতে, দিয়ে বলছে যে ফেরাসের যোজ্যতা কত, এখানে সরি FeCl3 দিল, দিয়ে বলছে ফেরাসের যোজ্যতা কত, না কি হবে, না 3 হবে ফেরাসের যোজ্যতা, +3। ফেরাসের একটা ধাতু, এরা পজিটিভ আধানযুক্ত হয় সাধারণত, নেগেটিভ আধানযুক্ত হয় না। FeCl3 হবে, এটা হাইড্রোজেন উৎপন্ন হয় এখানে, হাইড্রোজেন গ্যাস যেটা উপরে চলে যাবে। যদি শিখায় ধরি, যদি কোনো আগুনে ধরি, তাহলে নীল শিখায় জ্বলে উঠবে হালকা, এবং আগুনটা নিভে যাবে। H2 AlCl3 H2 ZnCl2 MnCl2। ওকে, এই ধরনের রিঅ্যাকশন হবে এটা। আর পরবর্তী যেটা নেওয়া হয়েছে, তো লোহা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। আচ্ছা, জিঙ্ক অব্দি হয়েছে। তামা তামা রিঅ্যাকশন দেবে না, তামা হাইড্রোজেন দেয় না, কারণ ওর চাইতে এরা কম সক্রিয়। তামা, কপার, Cu, কপার প্রভৃতি ধাতু, এবং সালফার এবং কার্বন, সালফার আর কার্বন, সালফার বা এস গন্ধক দেওয়া হয়, সি মানে এস দ্বারা প্রকাশ করা হয়, সি মানে কার্বন দ্বারা, কার্বনকে সি দ্বারা প্রকাশ করা হয়। কার্বন জ্বালালে কি হয়, আগুনে যদি জ্বালায় এটা পুড়ে কালো হয়ে যায়। এর আগে পড়েছিলাম যে চিনি C6H12O6 যার সংখ্যা ছিল, ওটা কি করা হলো, যে চিনি যে তুমি যদি আগুনে জ্বালাও, তাহলে একটু পরে ওটা বাদামি বর্ণে পরিণত হবে, যেটা ক্যারামেল বলে। কেক বিস্কুটের ক্ষেত্রে ইউজ করে থাকে, ক্যারামেল খুব ইউজ হচ্ছে এখন আপাতত, সোশ্যাল মিডিয়াতে সব খাবারে দেখি ক্যারামেল, সব কিছুতে ক্যারামেল ইউজ করছে। ক্যারামেল বলে ওটাকে। ওটা ফের যদি জ্বালাই আমরা, তাহলে কালো কালো বর্ণে পরিণত হবে না। কালো বর্ণে কেন পরিণত হবে, ওখানে যে H2O যে ছিল, হাইড্রোজেন আর অক্সিজেন, ওটা জল হিসেবে উড়ে চলে যাবে, বাষ্পে পরিণত হয়ে যাবে, আর কার্বন খালি পড়ে থাকবে। ওই কারণে ওটা চিনি কিছুক্ষণ জ্বালানোর পর সেটা বাদামি বর্ণে পরিণত হয়, আরো জ্বালানোর পরে কালো বর্ণে পরিণত হয়ে যায়, কারণ কার্বন যেটা থাকে সেটা পুড়ে যায় ও কারণে। ওকে, নেক্সট। 1 মিনিট। হ্যাঁ, তামা প্রভৃতি ধাতু, সালফার যে কার্বন প্রভৃতি অধাতু। তো এরা রিয়াকশন দিচ্ছে না, কারণ এরা কম সক্রিয়। আর অধাতু সাধারণত, এর আগে একদিন বলছিলাম যে অধাতুগুলো যে ইলেকট্রন গুলো থাকে, সেগুলো খুব ভালো, খুব শক্তভাবে আবদ্ধ থাকে, এর ক্ষেত্রে নিউক্লিয়াসের সাথে জুড়ে থাকে। তার ফলে ওখান থেকে ইলেকট্রন বের করা খুব মুশকিল। কোনো ধাতুর, সরি কোনো ইসের পরমাণু বা অণুর, পরমাণুর বিশেষ করে যে নির্দিষ্ট করে যদি বলি, তাহলে পরমাণুর ওর যে এই ধর্ম, সেটা নির্ণয় করে কি, সেটা নির্ধারণ কে করে, প্রোটন করে। কিন্তু মানে ও কি হবে, কোন ধরনের রিয়াকশন দেবে কি না দেবে, কি করবে। আর ও যে রাসায়নিক ধর্ম যেটা না, সেটা নিয়ন্ত্রণ করে কি, ইলেকট্রন, কতটা ইলেকট্রন যাচ্ছে না যাচ্ছে, কোন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে, সবকিছু ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে। কিন্তু পরমাণু বলে কোন ক্রমাঙ্ক, বা প্রোটন কেন বলে, এটা বলছে কেন যে প্রোটন কেন পরমাণু সব ধর্ম নিয়ন্ত্রণ করে, কারণ ইলেকট্রনকে ধরে যে আবদ্ধ, যে ওখানে যে নিউক্লিয় বলটা আছে, যে আকর্ষণ বল, সেটা ধরে রেখেছে কে, প্রোটন ধরে রেখেছে ইলেকট্রনকে। তো তাহলে কি হচ্ছে, তাহলে প্রোটনই তো একদিক দিয়ে হচ্ছে না, নিয়ন্ত্রণ করছে একে, যে ইলেকট্রন ছেড়ে দিতে পারবে না পারবে না, সেটা নিয়ন্ত্রণ করছে প্রোটনের উপর। প্রোটন ওখানে কি না, সেন্ট্রাল পয়েন্টে আছে রাজা বলতে গেলে প্রোটন, ওই নিয়ন্ত্রণ করছে পরমাণু ধর্মকে। আর রাসায়নিক ধর্ম আমরা বের করি দিয়ে, ইলেকট্রনের সংখ্যা দিয়ে, বা ইলেকট্রন কতটা গ্রহণ করলো বা ছাড়লো সেটা দিয়ে। জারণ বিজারণ আসছে, সব পরের চ্যাপ্টারে আছে জারণ বিজারণ সবকিছু। আচ্ছা, সোডিয়াম বা পটাশিয়াম নিয়ে করা উচিত না, কারণ একটু আগে দেখলাম যে জলের সঙ্গে বিক্রিয়া করার ফলে কি হচ্ছে, না জলের সাথে বিক্রিয়া করলে
ওই আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে, খুবই তীব্র, এরা খুবই সক্রিয় ধাতু কারণে, তাই ওটা করা দরকারই নেই আমাদের, বাদ দেবো ওটাকে। সব ধাতু লঘু অ্যাসিডের সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করার প্রবণতা সমান নয়। আচ্ছা, এখানে প্রবণতা লেখা আছে, কথাটা প্রবণতা মানে এটাই যে কিছু কিছু ধাতুতে দিতেই দেওয়ার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে শুরু করে দেয়, এটা একটা হলো। আর কি হলো, আর এই দিলাম লঘু HCl দিচ্ছিলাম, তো HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু এই বারে বারে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো বলা যাবে না, ওটা HCl দ্বারা প্রকাশ করা হয়। HCl মানে জানবো কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওটা যেটা আমরা বাথরুম পরিষ্কার করার ক্ষেত্রে ইউজ করে থাকি বাড়িতে, চোখে দেখতেই পাবো এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখবে তুমি বাথরুমে রাখা আছে, ওটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর ওটা দিয়ে আমরা কাজ করছি সব। লঘু নিতে হবে কিন্তু, মানে এটা জল মিশিয়ে নাও, তাহলে লঘু হয়ে যাবে। ঘন ঘন HCl সাধারণত আমরা হাত দিয়ে ছোঁয়া থেকে বা স্কিন থেকে দূরে রাখবো, কারণ পুড়ে যেতে পারে, সাবধান একটু। তো লঘু HCl এর সাথে রিঅ্যাকশন করছিল, তার প্রবণতা বলছিলাম যেটা। তো প্রবণতা কি, প্রবণতা এটাই যে HCl দেওয়ার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে গেল, একটা কি না 2 মিনিট দেরি হলো, একটা 5 মিনিট দেরি হলো, 10 মিনিট দেরি হলো, এই যে টাইম গ্যাপ যেটা, সেটা কথা বলা হচ্ছে প্রবণতা, যে কতটা টাইম লাগছে, মানে তার সক্রিয়তার হার কতটা। হার মানে অন বাই টাইম, টাইম দিয়ে ভাগ্য দিলে পেয়ে যাচ্ছে হার, মানে এত টাইম লাগলো, 1 সেকেন্ড লাগলো, 2 সেকেন্ড লাগলো, বা 3 মিনিট লাগলো। হুম, ওখান থেকে প্রবণতা কথাটা আসছে, যে কার কতটা টাইম লাগছে সেটা। কি হলো, তো দেখো এখানে একটা তীর চিহ্নিত একটা স্কেল আঁকা হয়েছে, এটা সবার বইও আছে কিন্তু। তো এইখানে জাস্ট সাজানো হয়েছে, এদের সক্রিয়তার হার কতটা সেটার উপর নির্ভর করে, সক্রিয়তার উপর নির্ভর করে এই যে স্কেল যেটা, যে লাইনটা ড্র করা হয়েছে, সক্রিয়তা কত, কোন ধাতুর সক্রিয় কত, মানে এখানে যে ধাতু আছে, পটাশিয়াম ধাতু কিন্তু অধাতু না, ওটা ভুল করে অধাতু করে দিও না। আর ক্লোরিনকে তোমাদের ক্লাস 10-এ পিরিয়ডিক টেবিল বলে একটা, পিরিয়ডিক টেবিল মানে পর্যায় সারণী, বলে একটা চ্যাপ্টার আছে, ক্লাস 9-এ আস্তে আস্তে শুরু হবে, ওখানে ডিটেলস জানতে পারো যে অ্যাকচুয়ালি ধাতু কারা আর অধাতু কারা, ক্লাস 9-এ দেখা হবে এসব নিয়ে। তাহলে কে হচ্ছে পটাশিয়াম, কে ল্যাটিন নাম কলিয়াম, আর পটাশিয়ামকে পি দ্বারা কেন লেখা হচ্ছে না, হ্যাঁ পি দ্বারা লেখা হয় না, এই কারণে ওর ল্যাটিন নাম দ্বারা লেখা হচ্ছে, কে দ্বারা, এই কারণে লেখা হচ্ছে কারণ পি দ্বারা ফসফরাসকে লেখা হয়তো, কে আর পি যদি সেমি হয়ে যায় তাহলে বুঝতে পারো কি হবে, কারণ কে দ্বারা লেখা হচ্ছে ওটাকে। কি হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, একবার বলে দিচ্ছি, এগুলো বারবার বলা যাবে না, কারণ আমাদের জানা উচিত, মুখস্থ রাখা উচিত এই জিনিসগুলোকে। পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাস, পিবি, লেড, এটা হাইড্রোজেন, সিউ কপার, তামা, এই জন্য হাইড্রোজিরাম, হাইড্রোজিরাম মানে পারদ যেটা, এই যে হচ্ছে কি সিলভার, আর্জেন্টেড বলে এটা, এই মানে অরাম। আচ্ছা, এক জায়গায় হয়ে গেছে, এসে লিখে দিয়েছি না, ওটা এজি হবে ওটা। হুম, আর্জেন্টেড বলে বা তো এটা হচ্ছে ক্রোম, যে কার রিয়াকশন, কে কতটা রিয়াক্ট করবে, মানে পটাশিয়াম দিয়ে দিলে সঙ্গে সঙ্গে ওখানে রিয়াকশন করতে নিষেধ করা হয়েছে, সোডিয়াম আর পটাশিয়ামকে এই সেলের সাথে রিয়াকশন করতে নিষেধ করা হয়েছে, আগুন লেগে যেতে পারে, দেওয়ার সঙ্গে সঙ্গে এত তাপ উৎপন্ন হবে, আগুন লেগে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, বিস্ফোরণ হয়ে যেতে পারে, বোমার মতো, দেখা যাচ্ছে মুখ সব পুড়ে গেল, তো এই রিয়াকশন করার দরকার নেই। তাই ক্যালসিয়াম, এই সরি ওটা কি, কে পটাশিয়াম, ক্যালিয়াম, তো পটাশিয়াম দিলে সঙ্গে সঙ্গে রিয়াকশন হয়ে যাবে, এর অ্যাক্টিভনেস সবচেয়ে বেশি, আর ক্যালসিয়াম তারপরে কম, তারপরে সোডিয়ামও কম, ম্যাগনেসিয়াম কম, অ্যালুমিনিয়াম কম, জিঙ্ক আস্তে আস্তে কমতে থাকছে। আর আরেকটা কথা বলি, যে হাইড্রোজেনের যারা এদিকে আছে, এই ধাতুগুলোর সাথে যখন এরা লবণ গঠিত থাকবে, লবণ লবণ মানে যে কোনো ধাতু এর সাথে ক্লোরিন রিয়াকশন করাও, যে কোনো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন রিয়াকশন করাও, ডিটেলে পরে আছে এগুলো, এই কি বলে পিরিয়ডিক টেবিলে, তখন ডিটেল জানতে পারবে। আপাতত খালি এটা জেনে রাখো যে ক্লোরিনের সাথে রিয়াকশন করলে সেটা লবণ উৎপন্ন করে, তো এন এর সাথে যদি ক্লোরিন রিয়াকশন করে তাহলে NaCl উৎপন্ন করে, যেটা লবণ, সল্ট যেটা আমরা খাই বাড়িতে, যে লবণটা ইউজ করি, টেবিল সল্ট বলে ওটাকে, NaCl কে টেবিল সল্ট বলে, কারণ টেবিলে থাকে না, ওখানে টেবিল সল্ট বলে ওটাকে। তো এই লবণ থেকে যখন থাকবে, যেমন FeCl, ধরো Fe, যাই হোক, প্রতিস্থাপিত কথা করা বলছে, প্রতিস্থাপন। তো এই দিকের ধাতুগুলো যখন, এই ধাতুগুলো লবণ হিসেবে থাকবে Cu, কপার,
কপার ক্লোরাইড Cu এর যোজ্যতা 2, ওখানে Cl2 লেখা আছে, এর সাথে যদি ফেরাসের রিঅ্যাকশন করা Fe, তাহলে এদের নিচে লিখছি আমি, হ্যাঁ এটা নিচে লিখছি উত্তরটা, FeCl3 and Cu। এই ধাতুগুলো যখন লবণ গঠন করে থাকবে, এর সাথে যদি রিঅ্যাকশন করে এই ধাতুগুলোর সাথে, প্রতিস্থাপন বিক্রিয়া বলে এটাকে। এই যে এটা যে হলো না, এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই যে এখানে দেখো Fe কি করলো, বাইরে থেকে একটা লোক আসলে কি করলো না, তুমি ধরো ক্লাসে টপার ছিলে, ক্লাস টপার তুমি ছিলে, তারপরে তোমার এরকম প্রবণতা আছে যে তুমি ক্লাস টপার ঠিক আছে, তোমার এরকম প্রবণতা আছে নাকি তুমি মানে খেলা বা কোনো গান অন্য কিছু টাইপের জিনিস থাকলাম, পড়াশোনা বাদ দিয়ে কিছু যদি তোমার সামনে আসে, তুমি চলে যাবে দিকে, ডেভিয়েট হয়ে যাও, মানে ব্যাগ জানা, হিন্দিতে যেটা বলে কি ব্যাগ জানা, হ্যাঁ তুমি ডেভিয়েট হয়ে যাও। তাহলে ওই ক্ষেত্রে বলা হচ্ছে তুমি এরকম যদি স্টুডেন্ট হও, তাহলে অন্য কোনো স্টুডেন্ট যারা তোমার নিচে ছিল, তারা কিন্তু তোমার ওই পজিশনটাকে নিয়ে নিতে পারে। হ্যাঁ এটা বলা হচ্ছে, তুমি যদি ওই টাইপের স্টুডেন্ট হও যে যে বাইরে গান বাজছে, খেলা হচ্ছে, তুমি চলে গেলে দেখতে পড়াশোনা বাদ দিয়ে, তাহলে কি তো তোমার যে যারা সেকেন্ড বয়, তারা সে নিশ্চয়ই ফার্স্ট হয়ে যাবে কিছুদিন পর। সেটাই বলা হচ্ছে এখানে নাকি। ফেরাসেতে ওই ওরকম একটা যৌগ যেটা কপারকে প্রতিস্থাপিত করে দেয়। যে কি হলো, কপার এখানে ছিল, এটা যৌগ গঠন করেছিল কপার ক্লোরাইড, এটা হচ্ছে একটা লবণ। আর এফি এসে কি করলো না, কপারকে সরিয়ে এফিসিএল দিয়ে এটা লবণ তৈরি করে নিল, এটা কি ফেরিক ক্লোরাইড, সরি হ্যাঁ ফেরিক ক্লোরাইড। লৌহ অ্যাসিডের সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করার ক্রম থেকে জানা যায় যে ধাতু এই তালিকায় হাইড্রোজেনের বাঁ দিকে যারা আছে, তারা লৌহ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। এদের বলা হয় তড়িৎ ধনাত্মক ধাতু। তড়িৎ ধনাত্মক ধাতু মানে কি, ইলেকট্রন ছাড়তে খুব এক্সপার্ট, ইলেকট্রন ছেড়ে দিতে পারে এরা, ইলেকট্রন ছেড়ে দেবে এরা, তার মানে পজিটিভ আয়ন বেশি হয়ে যাবে। যদি ইলেকট্রন ছেড়ে দিই, একটা পরমাণু তো নিঃসরিত হয় না, তো সেরকম অণু নিঃসরিত হবে, একটা যৌগ নিঃসরিত হয়। তো যেটা কোনো পরমাণু কি হলো, ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে কি পজিটিভ আধানে পরিণত হবে নিশ্চয়ই ওটা, কারণ প্রোটন বেশি হয়ে যাচ্ছে, তুলনামূলক বেশি হয়ে যাচ্ছে। ইলেকট্রন যদি ছেড়ে দিই, তাহলে ওই পরমাণুতে প্রোটন বেশি হয়ে যাচ্ছে না, তো সেরকম ওটা তড়িৎ ধনাত্মক ধাতু বলে ওদেরকে। যারা হাইড্রোজেনের বাঁ দিকে আছে, তাদেরকে বলা হয় তড়িৎ ধনাত্মক ধাতু। এই যে এরা পজিটিভ পজিটিভ নেগেটিভ। অ্যাক্টিভনেস অর্ডার, এটা অর্ডার মানে কি, অর্ডার মানে ওই অর্ডার করা না, অর্ডার মানে ক্রম, ক্রম মানে বিন্যাস, পরপর যেটা সেটা। আচ্ছা, লৌহ অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস উৎপাদনের ক্রম থেকে জানা যায় যেসব ধাতু এই তালিকায় হাইড্রোজেনের বাঁ দিকে আছে, আচ্ছা তড়িৎ ধনাত্মক ধাতু বলে। আর তালিকার হাইড্রোজেনের পরে যেসব ধাতু আছে, তাদের কি তাদের লৌহ অ্যাসিড থেকে হাইড্রোজেনের গ্যাস মুক্ত করতে পারে না, এ তড়িৎ ঋণাত্মক ধাতু বলে। আর আবার তালিকার বাঁ দিকে যা থাকায় কোনো মৌল ডান দিকের মৌলের সঙ্গে যে মৌলের যৌগ থেকে তাকে মৌল আকারে প্রতিস্থাপিত করতে পারে। মৌল যৌগ মানে কি, ধরো কপার সালফেট আছে CuSO4, আছে, সাথে Fe রিঅ্যাকশন করালাম, Fe রিঅ্যাকশন করালে কি হবে, ফেরাস সালফেট প্লাস কপার হয়ে যাবে। এটা যৌগ, এটা কম্পাউন্ড, এটা FeSO4 আছে, দেখো কপার আর সালফার আছে প্লাস অক্সিজেন আছে, এটা হচ্ছে যৌগ। আর Fe খালি একা আছে এখানে, সেটা হচ্ছে মৌল। তাহলে কি হলো, এই মৌলটা ওই কপারকে মৌলে পরিণত করে দিল না, ওটা লেখা আছে যে যারা তালিকার বাঁ দিকে থাকা কোনো মৌল, ডান দিকের মৌলের ডান দিকে কপার আর এজি কে কে ছিল, কপার এজি ছিল, আরাম ছিল, আর হাইড্রোজেনাম ছিল, হাইড্রোজেনাম পারদ। এদের যে যৌগ যদি গঠন করে থাকে, এই মৌলগুলো এদের যৌগ থেকে এদেরকে বের করে দেবে, দিয়ে মৌলে পরিণত করে দেবে, ওটাই বলেছে এখানে। তাই তো করলো, এটা যৌগ ছিল, এর সাথে বিক্রিয়া করলো মৌলের সঙ্গে, বাদিকে থাকা একটা মৌল Fe, তো
তো বিক্রিয়া করার পর কি না, এটা যৌগে পরিণত হয়ে গেল এবং একে মৌলে পরিণত করে দিল। এটাই মানব জীবনে পরিবেশে ধাতু অধাতু ব্যবহার। আচ্ছা ধাতু লিখে দিই এটা। সোডিয়াম ধাতু, পটাশিয়াম ধাতু, পিবি লেড, পিবি ধাতু, সীসা, পিবি মানে সীসা, লেড বলে, হ্যাঁ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ধাতু। অ্যাকচুয়ালি প্রথমগুলো ধাতু আর নিয়ে বাকিগুলো সব ধাতু এখানে। তারপরে ফেরাস ধাতু, Fe2O3, হ্যাঁ ফেরাস আছে এটা। Cu কপার, Cl অক্সিজেন কমা হাইড্রোজেন দুটো আছে এখানে, NO3 নাইট্রোজেন কমা অক্সিজেন, অক্সিজেন কমা হাইড্রোজেন, Cl নাইট্রোজেন অক্সিজেন, অক্সিজেন হাইড্রোজেন, ক্লোরিন খালি এখানে, Cl দুটো ক্লোরিন আছে, হ্যাঁ, এখানে অক্সিজেন অধাতু, এটা অক্সিজেন অধাতু। ভাই ঠিক আছে, এখানে এই বাকি যে প্রথমগুলো আছে সেগুলো প্রত্যেকটা ধাতু মানে কি, জিঙ্ক ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, সরি ম্যাঙ্গানিজ ধাতু, এটা কিসি কোবাল্ট ধাতু, পিবি মানে লেড ধাতু, হাইড্রোজেনিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু, আর ক্যালসিয়াম ধাতু। আর বাকিগুলো সব অধাতু, ক্লোরিন অক্সিজেন, ক্লোরিন অক্সিজেন, ক্লোরিন অক্সিজেন, ফসফরাস অক্সিজেন, অধাতু। নেক্সট, আচ্ছা এটা সব ভালো করে দেখে নেবো। আর মনে রাখতে হবে জিনিসটা কি আছে এখানে, ইট সিমেন্ট। আর প্রধানত কোন ধাতু প্রতিদিন জীবনে ব্যবহৃত পদার্থ। আচ্ছা আমরা দৈনন্দিন জীবনে যে পদার্থগুলো ইউজ করি, ঘর তৈরি করতে, সাইকেল চালাতে, যে কোনো ব্রাশ করতে, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি, প্রতিদিনের জীবনে, দৈনন্দিন জীবন মানে হচ্ছে কি প্রতিদিনের জীবন, প্রাত্যহিক জীবনে যেগুলো ইউজ করি সেগুলো ধাতু। সেগুলো কি কি দিয়ে তৈরি, কোন ধাতু দিয়ে তৈরি, সেগুলো লেখা আছে, একবার দেখে নেব এটা। আচ্ছা মানুষ যেমন তার নানান কাজে খনিজ মৌল ধাতু অধাতুদের ব্যবহার করেছে, তেমনি আচ্ছা নানান কাজে মানে আমরা চেয়ার টেবিল তৈরিতে, ফোন তৈরি থেকে ল্যাপটপ, যে কোনো ইলেকট্রিক জিনিস থেকে শুরু করে ঘর বাড়ি, বালতি, যা যা হয়, থালা শুরু করে, এগুলো সব ধাতু ইউজ করে তৈরি করে বা অধাতু ইউজ করে তৈরি করেছি নিশ্চয়ই। চেয়ার টেবিল গুলো অধাতু ইউজ করে তৈরি করেছি। আর যেগুলোতে, আরে ভাই যেগুলো চিনতে পারছো না সেগুলো একটু আওয়াজ করে দেখো, কিছু দিয়ে মারো, সেগুলো যেগুলোতে ঢং করে আওয়াজ হবে, সুন্দর একটা আওয়াজ শুনতে হবে, তো সেটা হচ্ছে কি ধাতু দিয়ে তৈরি। আর যেটা ধপধপ আওয়াজ হবে, যেটাতে ভালো আওয়াজ হবে না, ঢং করে সুন্দর একটা টোন আওয়াজ হবে না, একটা নির্দিষ্ট টোনে আওয়াজ হবে না, সেটা হচ্ছে অধাতু। হুম। তো আমাদের শরীরে ঠিক যেরকম আমরা প্রত্যেক জীবনে ধাতু অধাতু ইউজ করে থাকি, ঠিক আমাদের শরীরে, আমাদের মানব দেহে এই ধরনের ধাতু এবং অধাতুর পার্সেন্টেজ থাকে, নির্দিষ্ট কতটা করে কত পার্সেন্টেজ থাকে, যে 100% মধ্যে কতটা পার্সেন্ট, মানে এই কার সাথে তুলনা করা হয়েছে বলতে পারো, এটা হচ্ছে যে পৃথিবীতে মাটিতে কতটা উপস্থিত তার সাথে তুলনা করা হয়েছে। বা আমাদের পুরো বডি যদি 100% ধরে নিই, সেখান থেকে কত পার্সেন্ট কি থাকে সেটা লেখা আছে এখানে। হুম। না এটা বলতে চাইছি নাকি, যে পৃথিবীতে মাটিতে যেরকম ধাতু অধাতু আছে, আমরা ধাতু অধাতু ইউজ করছি প্রত্যেক জীবনে, ঠিক সেরকম আমাদের মানব শরীরের ভেতরে ধাতু অধাতু নিয়ে আমাদের মানব দেহ গঠিত, ওই ছোট ছোট অনুপরমাণু নিয়ে গঠিত। মানে আমার একটা পুরো মানব যে বডিটা, সেটা এরম যে প্রচুর অধাতু, সরি প্রচুর অনুপরমাণু সমষ্টি, অনুপরমাণু নিয়ে গঠিত। তো যাই হোক, মোট 22টা ধাতব, এটা ধাতব হবে, লাতব হয়ে গেছে। ধাতব, অধাতব মৌলগুলো ননযৌগ নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আচ্ছা ক্যালসিয়াম শতাংশের উপস্থিতি মানে 100% মধ্যে কত আছে, 1.3, এগুলো মনে রাখবে। সাধারণত অক্সিজেনটা মনে রাখবে, খুব ভালো, এটা ইম্পর্টেন্ট। অক্সিজেনটা মনে রাখবো না, 61% থাকে। আর মনে রাখবো কার্বনটা, ক্যালসিয়ামটা মনে রাখো, অত কিছু মনে রাখার দরকার নেই, তিনটে ইম্পর্টেন্ট আছে এখানে,
এগুলো মনে রাখতে হবে আমাদেরকে। দেহে জলের ভারসাম্য রক্ষা, দেহের আন্তঃকোষীয় বহিঃকোষীয় গঠন। আন্তঃকোষীয় মানে কোষ, আমরা ডিটেলসে স্কুল যে বায়োলজি টিচার আছে তিনি পড়িয়েছেন, তো ভিতরে যাচ্ছি না। দেহের কোষের আন্তঃকোষীয় বহিঃকোষীয় তরলের প্রধান গঠন হচ্ছে ক্যাটায়ন। প্রধান ক্যাটায়ন হলো, ক্যাটায়ন মানে আমরা সেই প্রথম চ্যাপ্টারে পড়ে এসেছি, বা ওই বড় চ্যাপ্টারে ক্যাটায়ন কাকে বলা হয়। ক্যাটায়ন হচ্ছে সেটা নাকি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণাকে বলা হয় ক্যাটায়ন, বা আধানযুক্ত কণাকে বলা হয় ক্যাটায়ন, আর ঋণাত্মক বা নেগেটিভ আধানযুক্ত কণাকে বলা হয় অ্যানায়ন। তো সোডিয়াম পটাশিয়াম ক্যাটায়ন হবে, এটার প্লাস প্লাস হবে। সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস ক্যাটায়ন, প্লাস আর প্লাস হয়। আর আন্তঃকোষীয় বহিঃকোষীয় তরলে থাকা সোডিয়াম আয়নের উপস্থিতি অবিশ্রাবণ প্রক্রিয়া অসমোসিস একটা প্রক্রিয়া হয়, আমরা ক্লাস 7 এ পড়ে এসেছি এগুলো। তাই বলছি যে যখন যে অধ্যায় যেটা পড়ানো হচ্ছে সেটা ভালো করে খেয়াল করি আমরা, এবং যে ক্লাসে যেটা পড়ানো হচ্ছে যদি কিছু স্কিপ করে আসি না, পরবর্তী অধ্যায় এবং পরবর্তী ক্লাসে গিয়ে বুঝতে পারবো না, কিছুই বুঝতে পারবো না। তাই প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকদিনের পড়া আমরা প্রত্যেকদিন করি, এবং প্রত্যেকটা অধ্যায় পড়া শেষ সময় আমরা কমপ্লিট করি এবং করার চেষ্টা করব। তো অভিসরণ প্রক্রিয়া অনুযায়ী বহিঃকোষীয় অন্তঃকোষীয় প্রকোষ্ঠে জলের বন্টনে সাহায্য করে, মূত্র তৈরির সময় জল ধরে রাখে, তাকে পুনরায় রক্ত পাঠিয়ে দেয়, আয়তন সঠিক রাখতে সাহায্য করে। সোডিয়াম পটাশিয়াম এডিএইচ বলে একটা এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন বলে একটা হরমোন হয়, তো সেটা সাহায্য করে জলের পুনঃশোষণে সাহায্য করে। তাই কাঁচা নুন বেশি খেলে কোষ মধ্যস্থ থেকে তরল রক্ত থেকে জল শোধন করতে শুরু করে। আচ্ছা, কাঁচা নুন খেলে কোষ থেকে মধ্যস্থ তরল থেকে রক্ত জল শোষণ করতে শুরু করে। যদি ঘনত্ব বেড়ে যায়, অভিস্রবণ তো সবাই জানি, আশা করছি সবাই জানি যে অভিস্রবণ এই প্রক্রিয়া একটা, যেটা কি না জল বা কোনো তরল কম ঘনত্বযুক্ত অঞ্চল থেকে বেশি ঘনত্বযুক্ত অঞ্চলে মুভ করে বা প্রবাহিত হয়। তাহলে যদি রক্তের ঘনত্ব যদি বেড়ে যায় সোডিয়াম আয়নের কারণে, লবণ দিচ্ছি তাহলে ঘনত্ব বেড়ে যাচ্ছে ওখানে, আর কোষের মধ্যে যে জলটা আছে তার ঘনত্ব কম হয়ে যাচ্ছে, তাহলে কি না কোষ থেকে জল বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে কোষটা চুপসে যাবে এবং আমাদের শরীরে নানান সমস্যা দেখা যাবে। ইনফ্লামেশন শুরু করতে থেকে এমনকি অবিশ্রাবণ চাপের সমস্যা দেখা দেবে আমাদের শরীরে। তাই তোমার কি বলে ওটাকে, হাই প্রেশার লো প্রেশার, এই লবণ অতিরিক্ত খাওয়ার কারণে হাই প্রেশার লো প্রেশার হয়, বা যদি অতিরিক্ত লবণ খায় তাহলে হাই প্রেশার হয়তো শুরু হবে, আর কম খেলে তুলনামূলক যদি কমই খেতে থাকছে নানা রকম সমস্যা হয়। আয়োডিনের ঘাটতি ঘটে আমাদের শরীরে, গলগন্ড যে গয়টারের যে রক্তটা হয় গয়টার, তো সেটা হয় যদি আয়োডিন যদি কম নেই। তাহলে আসছি, তো সঠিক রাখতে সাহায্য করে। তাই কাঁচা নুন বেশি খেলে কোষ মধ্যস্থ তরল থেকে রক্ত জল শোধন করতে শুরু করে, রক্তে হবে এটা, রক্তে জলের পরিমাণ বেড়ে যায়, এর ফলে রক্তচাপ বেড়ে গিয়ে হৃৎপিণ্ড ও বৃক্কে নানা বিপত্তি ঘটায়। কারণ হৃৎপিণ্ড সবসময় হার্টবিট হতে চলেছে, এবং বৃক্ক কি করে জল শোধন করতে সাহায্য করে। দেখা যাচ্ছে বৃক্কের উপর চাপ বেড়ে যাচ্ছে, চাপ বেড়ে গেলে কি স্ট্রেস, চাপ বেড়ে যাচ্ছে, বৃক্কের কাজ বেড়ে যাবে, এবং ওর মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম যে রক্তবাহগুলো ছিল, যে শিরা ধমনীগুলো ছিল, সেগুলো ছিঁড়ে যেতে পারে, ফেটে যেতে পারে, তারপর সমস্যা দেখা যেতে পারে। প্রচুর পরিমাণ ঘাম কিংবা ডায়রিয়ার সময় তরল Na প্লাস, এটা প্লাস হবে অবশ্যই, সব জায়গায় Na প্লাস হবে, হ্যাঁ, এর পরিমাণ কমে গেলে রক্তচাপ হঠাৎ কমে গিয়ে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, যদি সোডিয়াম আয়নে যদি অতিরিক্ত কমতি হয়ে যায় আমাদের শরীরে, তাহলে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যেতে পারে, রক্তচাপ কমে যেতে পারে। হৃৎপিণ্ডের কার্যকারিতা, হৃদপেশির উত্তেজিত এবং ছন্দবদ্ধ সংকোচন প্রসারণে ক্যালসিয়াম এবং পটাশিয়াম Ca2 প্লাস পটাশিয়াম প্লাস যোদ্ধাতা +2 যোদ্ধাতা +1, এটা খেয়াল রাখবে অবশ্যই, যে রক্ত চঞ্চনে কি সাহায্য করে। Ca+ সংকোচনের মাধ্যমে মাত্রা বল বৃদ্ধি করে, Ca2+ গাঢ়ত্ব কমে গেলে হৃৎপিণ্ডের সংকোচনের হার কমে যায়। অম্লক্ষারের ভারসাম্য, আচ্ছা, খাদ্যের মাধ্যমে পটাশিয়াম গ্রহণ কম হলে কোষে অম্লত্ব বেড়ে যায়।
এই যেগুলো তোমার অ্যানায়ন হয় না, অ্যানায়ন সাধারণত অধাতবগুলো হয়। আর অধাতবগুলো কি করে? অধাতবগুলো জলের সাথে রিঅ্যাকশন করার পর অ্যাসিড তৈরি করে। সেম কারণে অম্ল ক্ষারের ভারসাম্য যদি ধাতব অক্সাইড যদি কমে যায় বা ধাতু যদি কমে যায় বা ক্যাটায়ন যদি কমে যায়, ক্যাটায়ন কমে গেলে না ক্ষারের ক্ষারের মান কমে যাচ্ছে, তাহলে ভারসাম্য কি? যদি দাড়ির দুপাল্লা কখন ভারসাম্য থাকবে? যখন দুই দিকে যখন ওজন সমান হবে তখন দেখা যাচ্ছে একদিকে যদি ওজন কমে যাচ্ছে সেটা উপরে চলে যাচ্ছে না, আর একদিন নিচে নেমে যাচ্ছে। তাহলে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কি? কে প্লাস। কম গ্রহণ হলে, যদি কম গ্রহণ করি, যদি কে প্লাস যদি আমরা পটাশিয়াম এই পটাশিয়াম আয়ন যদি আমরা না গ্রহণ করি, তাহলে কোষে অম্লত্ব বেড়ে যায়, কোষের বাইরে তরলে থাকা ক্ষারের পরিমাণ বেড়ে যায়, তরলে ক্ষারের পরিমাণ বেড়ে যায়। আচ্ছা, অম্ল ক্ষারের ভারসাম্য নষ্ট হলে অস্থি সন্ধির ক্ষয় শুরু হয়। অস্থি সন্ধি মানে যেখানে জয়েন্ট থাকে, দুটো হাড়ের জয়েন্ট, এই যে আমাদের যে নি, এটা কোন জয়েন্ট? এটা সরি, এটা এলবো, নি না, এলবো, এই যে জয়েন্টে থাকে, এখানে হাড়ের ক্ষয় শুরু হয়ে যায় যখন, যেটা কি আর্থরাইটিস বলে। আর্থরাইটিস মানে হচ্ছে কি? হাড়ের প্রদাহকে বলা হয় আর্থরাইটিস। মানে গাউটি আর্থরাইটিস বলে একটা রোগ হয়, পরবর্তীতে আসে ওগুলো। আর তো আর্থরাইটিস হচ্ছে কি না, হাড়ের প্রদাহ বলে এটা বাংলায়। হাড়ের হাড়ের ঘনত্বের মান কমতে শুরু করে, এটা বলে অস্টিওপোরোসিস। বাচ্চাদের হয়ে থাকে এটা অস্টিওপোরোসিস, অস্টিওম্যালাসিয়া, দুটো রোগ হয়। তোমরা প্রত্যেকে এগুলো কি না বায়োলজি জানতে পারবে। বায়োলজি মানে জীবন বিজ্ঞানে। দাঁত ও হাড়ের গঠন, ফ্লুরাইড আসছে এবার। কি দাঁত ও হাড়ের দৃঢ়তা, ভার বহন ক্ষমতা এবং কংক্রিটের মতো গঠনের জন্য দায়ী ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস। সংকেতগুলো একবার লিখে দিচ্ছি খালি। Ca2+, Mg2+, ফসফরাস, P মানে ফসফরাস। P4 ফসফরাস, দু ধরনের হয়, একটা লাল ফসফরাস, হোয়াইট ফসফরাস, তিন ধরনের হয়, সরি, লাল ফসফরাস, রেড, হোয়াইট এন্ড ব্ল্যাক ফসফরাস। হাড় ও দাঁতের বিভিন্ন অংশ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাসের নানান যৌগ দিয়ে তৈরি হয়। উৎসেচক মানে হচ্ছে এনজাইম, যেটা কার্যের পর নষ্ট হয়ে যায়, কাজ করার পর একবার কাজ করার পর ধ্বংস হয়ে যায়। আর হরমোন নষ্ট হয় না, হরমোন থেকে যায়। আর এনজাইম, আচ্ছা সরি, হরমোন কাজ করার পর ধ্বংস হয়ে যায়, এনজাইমটা থেকে যায় সাধারণত, আর খুব দ্রুত কাজ করে এনজাইম। এনজাইম খাদ্যনালীতে শর্করা, লিপিড জাতীয় খাদ্যের পরিপাক করে অ্যামাইলেজ ও লাইপেজ উৎসেচক এনজাইম তৈরি করে। এনজাইম তৈরি হয় যেখানে আবার হাইড্রোজেন পারঅক্সাইডকে সাধারণ তাপমাত্রায় ভেঙে দেয়। হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, এটাকে ভেঙে দিয়ে H2O প্লাস অক্সিজেন তৈরি করে। কোষের মাইটোকন্ড্রিয়ায় শক্তি মুক্ত করতে লাগে সাইটোক্রোম অক্সিডেজ উৎসেচক ক্যাটালেজের Fe2+, দুটো প্লাস দ্বারা লেখা হবে বা একটা, সরি, দুটো প্লাস দ্বারা লেখা হয় বা এইভাবে লেখা হয় এটাকে Fe2+ বা Fe++, এইভাবে লেখা হয়, একই জিনিস, দুটো সেম জিনিস। আবার সাইটোক্রোমে অক্সিডেজ উৎসেচক থাকে, ফলে Fe2+ এ লেখা আছে এটা। আর Cu2+ অপরিহার্য, Cu+, সরি, এখানে একটা প্লাস দেওয়া আছে, দুটো হয়, Cu2+ হয় কপারের, Cu+ হয় অপরিহার্য। অ্যামাইলেজ উৎসেচকের গঠনে Cl- সাহায্য করে। রক্ত জমাট বাঁধা, কোনো আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্ত বেরোতে শুরু করলে কয়েক মিনিটের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়। রক্তচঞ্চলে অংশগ্রহণকারী বিভিন্ন উপাদানকে সক্রিয় করতে Ca2+ এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক কাজ করবে, এগুলো প্রত্যেকদিন সকালে একবার করে রিডিং করে নেবে, তাহলে মনে থেকে যাবে, আর পরীক্ষাতে সমস্যা হবে না। তাহলে পেশি সংকোচন প্রসারণে এবং স্নায়ু স্পন্দন পরিবহনে পেশি সংকোচন দুটি প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর হলো অ্যাক্টিন ও মায়োসিন। অ্যাক্টিন, মায়োসিন নামে দুটো প্রোটিন থাকে, যেটা পেশির সংকোচন প্রসারণ মানে ভূমিকা পালন করে। কি, আর পেশি গঠিত হয় অ্যাক্টিন মায়োসিন দিয়ে, এর বিশাল একটা ভূমিকা আছে। পরবর্তী যদি কেউ সায়েন্স নিয়ে পড়ে, 11-এ ডিটেলস আছে, ওখানে ডিটেলে একদম পুরো ডিটেলে আছে কিভাবে হয়। মসৃণ পেশি সংকোচনে মায়োসিন নির্ভর করে, অমসৃণ পেশি সংকোচনে অ্যাক্টিন নির্ভর করে। আচ্ছা, উভয় প্রকার সংকোচন Ca2+ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ক্যালসিয়াম আয়ন যদি কমে যায় আমাদের শরীরে, তাহলে পেশিতে খিঁচুনি শুরু হয়, পেশি সংকোচন প্রসারণ হয় না, ব্যথা করতে শুরু করে। তো Ca2+ আয়ন যদি কম হয়ে যায়, তাহলে পেশি সংকোচন প্রসারণে প্রচুর অসুবিধা হবে এবং রোগ সৃষ্টি হতে পারে সেখান থেকে। এছাড়া পেশির উত্তেজিত
সাধারণত Na দ্বারা নিয়ন্ত্রিত হয়, Na প্লাস আয়ন দ্বারা, সাধারণত Na প্লাস আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়। 3টে দেওয়া আছে এখানে, সাধারণত Na প্লাস। হ্যাঁ, এটি একটি স্নায়ুকোষ থেকে উদ্দীপনা Ca2 প্লাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্নায়ুকোষ থেকে যে উদ্দীপনা আমাদের মাথা থেকে আসছে সেটা Ca2 প্লাস দ্বারা নিয়ন্ত্রিত হবে, এবং যেটা পেশির ভিতরে পেশির উত্তেজিতকে নিয়ন্ত্রণ করবে Na প্লাস। আচ্ছা, কলাকোষের জানন বিজারণ। শ্বাসকার্যের সময় গৃহীত অক্সিজেনকে ব্যবহার করে মাইটোকন্ড্রিয়া শক্তি মুক্ত করার সময় যে ইলেকট্রন পরিবহন ঘটে তার জন্য বহু প্রোটিন প্রয়োজন হয়। এই প্রোটিন গঠনে আয়রন, সালফার ব্যবহৃত হয়। অক্সিজেন পরিবহন ও সঞ্চয় ব্যবহার, এটা হিমোগ্লোবিন করে থাকে। হিমোগ্লোবিনে কি থাকে? হিমোগ্লোবিনে থাকে Hb তে, হিমোগ্লোবিনের সংকেত Hb, এটাতে ফেরাস থাকে 8টা। আর এই একটা হিমোগ্লোবিন অণু 8টা অক্সিজেন অণুকে নিয়ে যেতে পারে। মানে 8টা অক্সিজেন মানে কি 4টে অক্সিজেন গ্যাস। 8 অক্সিজেন ইকুয়াল টু 4 O2। 4টা অক্সিজেন হচ্ছে তো ওটা, 4 2 8 8, ওটাই। সংকোচনে সক্ষম এবং ওই দুটো প্রোটিনের অন্যতম উপাদান হচ্ছে আয়রন, যে লিখলাম হতো হিমোগ্লোবিন প্রোটিনের অন্যতম উপাদান আয়রন, যেটা Fe2+ দুটো থাকে। আর এর ফলে মাইটোকন্ড্রিয়ায় এটিপি সংশ্লেষ ও জল উৎপাদনের মতো কার্য সম্পন্ন হয়। কপার ও নানা উৎসেচক গঠনে অংশ নেয়, যারা জারণ বিজারণ বিক্রিয়ায় অংশ নেয়। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা লেকচার শেষ করছি আপাতত আজকে। যে টপিকটা একটু, যে পোর্শনটা বাকি থাকলো, আমরা পরবর্তী অধ্যায় যে পদার্থের গঠন, সেখানে আমরা প্রথমে এই টপিকটা বলবো, যেটুকু বাকি ছিল সেটা বলে শেষ করে দেবো পুরোটা। আর পদার্থের গঠন আমরা পরের লেকচার থেকে স্টার্ট করতে চলেছি। আর আমাদের স্কুলওয়ালাকে অবশ্যই তোমরা ফলো করতে থাকো এইভাবে, যাতে যদি তোমরা সিরিয়াস থাকো নিজের পরীক্ষাতে নাম্বার পাওয়ার জন্য বা নিজের প্রোগ্রেস করার জন্য, উন্নতি করার জন্য সিরিয়াস যদি থাকো, তাহলে স্কুলওয়ালাকে এইভাবে ফলো করতে থাকো, প্রত্যেকটা ভিডিও লেকচার দেখতে থাকো। এবং অবশ্যই ভিডিও লেকচার দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ ফুল ভিডিও দেখার জন্য।